আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো এবং সাথে আমার ছাত্রছাত্রীরা। আজ একটি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য, মানে উচ্চ মাধ্যমিক যারা পড়ছো তাদের জন্য সাহিত্যের ইতিহাস অংশটি। এই সাহিত্যের ইতিহাসের অংশের মধ্যে যে অংশটি আলোচনা করছি সেটি কিন্তু 2021 সাল এবং 2022 সালে সংস্কৃত ছাত্রছাত্রীর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আশা রাখছি এখান থেকে তোমরা যে সাহিত্যের ইতিহাস অংশটুকু পড়ছে, মানে এমসিকিউ এসিকিউতে তোমাদের উচ্চ মাধ্যমিকে এখান থেকে কমন পাবেই, আশা রাখছি 100% কমন পাবে। শুরু করছি আমি বিস্তারিত। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে রেখো, আর পারলে সাথে সাথে লিখে রেখো। এখান থেকে যদি আমি যে আলোচনা করছি যে বিষয়গুলো সেগুলো লিখে নিতে পারো তাহলে আশা রাখছি কমন পাবে। শুরু করছি। প্রথম প্রশ্ন রেখেছি যে আমি বিস্তারিত আলোচনা করছি, সাথে প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে ভাসের যে 13টি নাটক আছে এই নাটকগুলি কে কবে খুঁজে পায়? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে টি গণপতি শাস্ত্রী। পরের প্রশ্ন করতে পারে যে ভাসের যে 13টি নাটক আছে এই নাটকগুলি শ্রেণীবিভাগ করে আলোচনা করে, এরকমভাবে পড়বে না তো আমি 13টি নাটকে আলাদা আলাদা ভাগে আলোচনা করছি। প্রথম রামায়ণমূলক দুটি নাটক পড়ছে প্রতিমা অভিষেক। মহাভারতমূলক মহাভারতকে আশ্রয় করে নাটকগুলি লেখা হয়েছে দ্রুতবাক্য, কর্ণভার, দ্রুতঘটোৎকচ, মধ্যমবায়ক, পঞ্চরাত্র, উরুভঙ্গ। ভাগবতমূলকের মধ্যে পড়ছে বালচরিত। বৃহৎ কথামূলক মধ্যে পড়ছে স্বপ্নপ্রসাদ দত্তম, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। প্রচলিত কথার মধ্যে পড়ছে অবিমারক চারুদত্ত। চারুদত্ত নাটকটি অসমাপ্ত। আর উরুভঙ্গ যে নাটকটি বললাম এই নাটকটি কিন্তু বিবেকান্ত নাটক। এবার নাটকগুলি সম্পর্কে পরে আমি শর্ট প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, কে কাকে আগুনের বন্ধু বলেছেন বা জলন মিত্র বলেছেন? বাকপতিরাজ ভাসকে বলেছিলেন। এবারে প্রশ্ন পড়তে পারে ভাসের নাটকগুলি কোথা থেকে কে প্রকাশ করেন? তাহলে 1912 থেকে 15 খ্রিস্টাব্দের মধ্যে 13টি নাটকটি গণপতি শাস্ত্রী ত্রিবান্দ্রম অঞ্চল থেকে, তৈরফলা অসই বয়কা দন্তের নয়দয় রফলাম ত্রিবান্দ্রম অঞ্চল থেকে প্রকাশিত করেন। পরের প্রশ্ন করতে পারে যে ভাষা নাটকগুলি কোন লিপিতে লেখা ছিল? মালয়ালম, ময়াকা ল অন্তস্থ ল মো হসন্ত, মালয়ালম লিপিতে। প্রশ্ন করতে পারে লিপিগুলি কোথা থেকে উদ্ধার করা হয়? 1909 খ্রিস্টাব্দে পদ্মনাভপুরম এর কাছাকাছি মনোলিক্কার মঠ থেকে এটি গণপতি শাস্ত্রী উদ্ধার করেছিলেন। এবারে ভাষের যে নাটকগুলি রয়েছে সেগুলো থেকে কি প্রশ্ন আসে সেগুলো একটু আলোচনা করছি। প্রশ্নোত্তর, মহাকবি ভাষার সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? তোমরা বলবে স্বপ্নপ্রসাদ দত্তম, এটি 6 অঙ্কের রচনা। এবারে প্রাক কালিদাসের পূর্বে, কালিদাসের পূর্ব যুগে দুজন নাট্যকারের নাম লেখো। তোমরা বলবে মহাকবি ভাস, বিশাখা দত্ত। স্বপ্নপ্রসাদ দত্তম যে নাটকটি সেরা এর হচ্ছে নায়ক কে? উদয়ন। নায়িকা বাসব দত্তা, প্রতিনায়িকা পদ্মাবতী। পরের প্রশ্ন, ভাস ও নাটক চক্রের আবিষ্কর্তাকে? বলবে টি গণপতি শাস্ত্রী। স্বপ্নপ্রসাদ দত্তম এ কটি অঙ্ক আছে? তোমরা বলবে 6টি। আর স্বপ্নপ্রসাদ দত্তম এই নাটকটি রাজার মন্ত্রীর নাম ছিল যৌগন্ধরায়ণ। তারপরের প্রশ্ন, অবিমারক যদি বলে অবিমারক কার রচনা বা যে নাটকগুলি বললাম এগুলো কিন্তু সব ভাসের রচনা। প্রশ্ন করতে পারে সংস্কৃত নাট্য জগতে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? তোমরা তখন মনে রাখবে বিয়োগান্ত নাটকটি হচ্ছে উরুভঙ্গ। এবারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, এখান থেকে আসতে পারে। একটু সবাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না কেউ। প্রশ্ন আসতে পারে ভাষার নাটকের সংখ্যা কয়টি? রামায়ণমূলক 2টি নাটক, মহাভারতমূলক 2টি নাটক। এবার এছাড়া পড়তে পারে যে বৃহৎ কথামূলক 2টি নাটক। তারপরে ভাষের কোন নাটকটি অসমাপ্ত, চারুদত্ত। ভাষের একাঙ্ক নাটক কয়টি? একাঙ্ক নাটক মোট 5টি। কর্ণভার, দ্রুতবাক্য, দ্রুতঘটোৎকচ, উরুভঙ্গ, মধ্যমবায়ক। এরপর পড়তে পারে ব্যয়ক শ্রেণীর নাটক, মধ্যম ব্যয়ক, দ্রুতবাক্য, কর্ণভার, এই 3টি। প্রশ্ন করতে পারে সংস্কৃত সাহিত্যে একমাত্র বিবেকানন্দ নাটক কোনটি? উরুভঙ্গ। প্রশ্ন করতে পারে অবিমারক নাটকের লেখক কে? প্রশ্ন ওই সম্ভবত ভাস হবে। অগ্নিপ্রিয় নামে কে পরিচিত? ভাস। সংস্কৃত বিবেকানন্দ নাটকটা কিন্তু খেয়াল মনে রাখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভাসের নাটকগুলি থেকে এই প্রশ্নগুলো আসে। এবারে আমরা আলোচনা করব শূদ্রক সম্পর্কে। তাহলে শূদ্রক তার উল্লেখযোগ্য যে নাটক সেটা হচ্ছে মৃচ্ছকটিক। এই নাটকটা লিখেছেন শূদ্রক, মৃচ্ছকটিক। আর শূদ্রক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করছি। শূদ্রক রচিত নাটকটির নাম মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক 10 অঙ্কে রচিত। মৃচ্ছকটিক একটি প্রকরণ জাতীয় রচনা। মৃচ্ছকটিক মনে রেখো কোন শ্রেণীর রচনা পড়লে? প্রকরণ। মৃচ্ছকটিক নায়ক চারুদত্ত, নায়িকা গণিকা বসন্ত সেনা। মৃচ্ছকটিক নাটকে রাজ শ্যালকের নাম সকার। মৃচ্ছকটিক নাটকে চারুদত্তের বাড়িতে কে শীত কেটেছিল? মনে রাখো শীত কেটেছিল সর্বিলক। তারপরে বসন্ত সেনা চরিত্র কোন নাটকের চরিত্র পড়তে পারে? বসন্ত সেনা চরিত্রটি কোন নাটকের চরিত্র? তোমরা বলবে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম এই নাটকে চারুদত্তের পুত্রের নাম ছিল রোহসেন। এবারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মৃচ্ছকটিক নাটকের প্রথম অঙ্কের নামটা কি? অলঙ্কার ন্যাস। তারপরে প্রশ্ন করতে পারে মৃচ্ছকটিক কী ধরনের নাটকটা বললাম। মৃচ্ছকটিক নাটকের রস কি? শৃঙ্গার রস। প্রশ্ন করতে পারে মৃচ্ছকটিক শব্দটির অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি। মৃচ্ছকটিক নাটকটি কিন্তু 10 অঙ্কে রচিত।
এবারে অভিজ্ঞান ও শকুন্তলম, এখান থেকে প্রশ্ন করছি। অভিজ্ঞান ও শকুন্তলার একটি খেয়াল করো। কালিদাস মোট 3টি নাটক লিখেছিলেন। প্রথম নাটক মালবিকাগ্নিমিত্রম, তারপরে বিক্রমাবর্ষ্যম, তারপরে অভিজ্ঞান ও শকুন্তলম। এই অভিজ্ঞান ও শকুন্তলম নাটকটি কালিদাসের সর্বশ্রেষ্ঠ। এটি 7 অঙ্কে রচিত। এখানে জানো দুষ্মন্ত যে রাজা ছিল, আর নায়িকা মানে রানী ছিল শকুন্তলা, সখী ছিল অনুসয়া প্রিয়ংবদা, আর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা। কর্ণমুনির পালিত কন্যা ছিলেন শকুন্তলা। প্রশ্ন আসতে পারে এবারে যে কালিদাস তিনি নাটক লিখেছিলেন, এই নাটকটির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি, এবং তাহলে তখন উত্তর হবে অভিজ্ঞান ও শকুন্তলম। প্রশ্ন করতে পারে যে অভিজ্ঞান শকুন্তলম কটা অঙ্ক আছে? 7টি। অভিজ্ঞান শব্দের অর্থ কি? স্মারক বস্তু। অভিজ্ঞান শকুন্তলম নাটকে কে কাকে অভিশাপ দিয়েছিল? দুর্বাসা শকুন্তলাকে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? মাধব। অভিজ্ঞান শকুন্তলম কী ধরনের রচনার নাটক? অভিজ্ঞান শকুন্তলমে নাটকের নায়কের নাম কি? দুষ্মন্ত। এবারে এইভাবে প্রশ্ন আসতে পারে যে মহাকবি কালিদাসের 2টি গীতিকাব্যের নাম লেখো। তোমরা বলবে প্রেমমূলক গীতিকাব্য ছিল আমরা জানি মেঘদূতম, আর একটি ঋতুসংহার। এই ঋতুসংহারে 6টি ঋতু পর্যায়ক্রমে কেমন আসে সেগুলো নিয়ে বর্ণনা করা আছে। এবারে গীতিকাব্য থেকে কী কী মানে যে প্রেমমূলক গীতিকাব্য মেঘদূতম, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে এটি কোন ছন্দে রচিত? উত্তর হবে মন্দাক্রান্তা। এটি কটি বিভাগ? 2টি বিভাগ। পূর্ব মেঘ, উত্তর মেঘ। কে কাকে কেন অভিশাপ দিয়েছিল এবং যক্ষ কোথায় বাস করছিল? প্রশ্ন করতে পারে যে এর 2টি বিভাগটা বলে দিলাম, পূর্ব মেঘ, উত্তর মেঘ। কটি শ্লোক আছে? বলবে কম বেশি 121টি, বা মতান্তরে 118টি, 119টি, এরকম বললে হবে। মোটামুটি 118টি বললে সঠিক হবে। প্রশ্ন আসতে পারে মেঘদূত অনুকরণে রচিত একটি দ্রুত কাব্যের নাম লেখো। উত্তর হবে ধৈর পবন দূত। প্রশ্ন করতে পারে মেঘদূতের একজন টিকাকারের নাম। 2জন নাম বলছি, মল্লীনাথ বল্লভদেব দৈকার ব লয়লায় ভ। এই জাতীয় প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। এছাড়া কালিদাস থেকে আরও প্রশ্ন আসতে পারে কালিদাসের 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তর হবে রঘুবংশম ও কুমার সম্ভব। তবে সবচেয়ে সেরা মহাকাব্য ছিল রঘুবংশম। এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবারে আসছি বিশাখা দত্ত। বিশাখা দত্ত সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিশাখা দত্ত রচিত নাটকের নাম মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকে কটি অঙ্ক আছে? উত্তর হবে 7টি। মুদ্রা রাক্ষস নাটকের মুদ্রা শব্দের অর্থ কী? মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রা শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। কোন নাটকে বিদূষক নেই? কোন নাটকে মহিলা নেই, মানে মহিলা চরিত্রের ভূমিকা নেই বিশেষ? কোন নাটকে প্রেমের গন্ধ নেই, প্রণয়ের গন্ধ নেই, বিদূষকের ভূমিকা নেই? সব উত্তর হবে বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকে নন্দরাজের মন্ত্রীর নাম রাক্ষস। মনে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সংস্কৃত এরকম প্রশ্ন করতে পারে সংস্কৃত সাহিত্যের নারী চরিত্র বর্জিত একটি নাটকের নাম ওই মুদ্রা রাক্ষস। ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে এগুলো আসতে পারে যে মুদ্রা রাক্ষস নাটকের প্রধান রস কি? বিশাখা দত্তের বাবার নাম, প্রধান রস কিন্তু বীর রস। বিশাখা দত্তের বাবার নাম কি? ভাস্কর দত্ত। এইগুলো। এছাড়া চাণক্য কে? এর পরের অংশে আসছি জয়দেব সম্পর্কে। জয়দেব তার রচিত কাব্যটির নাম কি? গীতগোবিন্দ। প্রশ্ন আসতে পারে গীতগোবিন্দ কাব্যটি কার? জয়দেবের। এটি কিন্তু ভক্তিমূলক গীতিকাব্য। এই গীতিকাব্যটির সর্গ সংখ্যা 12টি, আর কবির সময়কালও দ্বাদশ শতক। মনে রেখো, এই গীতগোবিন্দে 24টি গান আছে এবং 80টি শ্লোক আছে। গীতগোবিন্দের বিষয়বস্তু মনে রেখো রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে। গীতগোবিন্দ তাহলে গীতিকাব্য। আর গীতগোবিন্দের প্রথম ও তৃতীয় স্বর্গের নাম, প্রথম স্বর্গের নাম সামন্ত দামোদর, তৃতীয় স্বর্গের নাম মুগ্ধ মধুসূদন। এ দুটো খেয়াল রেখো। আর গীতগোবিন্দের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? হবে মহারাজ লক্ষণ সেনের সভাকবি। প্রশ্ন করতে পারে মুগ্ধ মধুসূদন কি? তাহলে ওই তৃতীয় স্বর্গের নাম। এখান থেকে এই কয়েকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবারে যে অংশ আলোচনা করছি বৈজ্ঞানিক সাহিত্য। এই বৈজ্ঞানিক সাহিত্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। আর্যভট্ট কে ছিলেন? বলে জ্যোতির্বিজ্ঞানী। আর্যভট্টের জন্মস্থান কোথায়? আর্যভট্টের জন্মস্থানটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি উজ্জয়িনীতে। আর্যভট্টের গ্রন্থের নাম কি? আর্যভট্টের 3টি গ্রন্থর নাম মনে রেখো, আর্যভট্টীয়, আর্য সিদ্ধান্ত আর দশগীতিকা। এই 3টে গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। আর্যভট্টীয় গ্রন্থটির বিষয় কি, মানে বিষয়বস্তু কি, এরকম প্রশ্ন আসতে পারে। তখন উত্তর বললে জ্যোতির্বিজ্ঞান ও গণিত। এবার প্রশ্ন বসতে পারে বৈদিক যুগে জ্যামিতির পরিচয় কোন গ্রন্থে পায়? উত্তর হবে শুল্বসূত্রে। বা প্রশ্ন করতে পারে শুল্বসূত্রে কি রয়েছে? তাহলে জ্যামিতির পরিচয়। প্রশ্ন আসতে পারে বৈদিক যুগে যজ্ঞবেদীর পরিমাপ কোথায় আছে? সেই শুল্বসূত্রে উত্তর হবে। গণিত শব্দের অর্থ কি? এরকম প্রশ্ন আসতে পারে। গণিত শব্দের অর্থ উত্তর হবে সংখ্যা। পরের প্রশ্ন
কোন গ্রন্থে পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত মতবাদ প্রথম প্রকাশিত হয়? আর্যভট্টীয় গ্রন্থে। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? এরকম প্রশ্ন আসতে পারে। উত্তর হবে সেই শুল্বসূত্র। দশগীতিকা কার? বলেছিলাম আর্যভট্ট। প্রশ্ন করতে পারে গুপ্তযুগের নিউটন কাকে বলে? উত্তর হবে আর্যভট্টকে। প্রশ্ন করতে পারে জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি? উত্তর হবে গ্রহগণিত। এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার আসতে পারে আর্যভট্টীয় গ্রন্থে কটি বিভাগ আছে? উত্তর হবে 121টি। আর একটা প্রশ্ন একবার 2017 সালে এসেছিল, আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মানে যুক্ত আছে? উত্তর হবে জ্যোতির্বিজ্ঞানের সাথে। পরের অংশ মানে বরাহমিহির নিয়ে। বরাহমিহিরের দুটি গ্রন্থের নাম লেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বা প্রশ্ন করতে পারে বরাহমিহিরের জ্যোতিষ সংক্রান্ত দুটি গ্রন্থের নাম লেখো, বলবে পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, এছাড়া আছে বৃহৎ জাতক, লঘু জাতক প্রভৃতি। এই পঞ্চসিদ্ধান্তিকার মধ্যে 5টা সিদ্ধান্ত আছে, যেমন সূর্য সিদ্ধান্ত, বৈশিষ্ট্য বা বাশিষ্ঠ সিদ্ধান্ত, এইগুলো দিয়ে প্রশ্ন করতে পারে। সূর্য সিদ্ধান্ত কার? কোনো সিদ্ধান্ত দিয়ে প্রশ্ন আসলে বলবে বরাহমিহির। এবারে প্রশ্ন, তাহলে এই গ্রন্থগুলো বললাম, এই গ্রন্থগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। এটি কার? বৃহৎ সংহিতা গ্রন্থটি কটি অধ্যায় আছে? এই প্রশ্নটা আসতে পারে, বলবে 106টি। তারপরে বরাহমিহিরের কিন্তু সর্ববৃহৎ গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা। এইগুলো প্রশ্ন করতে পারে বরাহমিহিরের রচিত জ্যোতিষ বিষয়ক গ্রন্থ কোনটি? ওই পঞ্চসিদ্ধান্তিকা বললে হয়ে যাবে। এবারে বরাহমিহির থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। এবারে চরক সংহিতার আলোচ্য বিষয়। প্রশ্ন আসতে পারে যে চরক সংহিতা গ্রন্থটি কার? তো চরকের। এই চরক সংহিতা বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করছি। চরক সংহিতা বিষয় মানে আয়ুর্বেদ সংক্রান্ত বিষয়ে চরক সংহিতার এই গ্রন্থটির বিষয়ে প্রথম ভূমিকা রয়েছিল আত্রেয়ের শিষ্য অগ্নিবেশ। অগ্নিবেশ প্রথম বিস্তৃত আলোচনা করেছিলেন। তারপরে দীর্ঘকাল চর্চার অভাবে যখন নষ্ট হয়ে যাচ্ছিল, তারপর আমরা জেনেছিলাম চরক এর গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা নিয়েছিল, মানে চরক এটাকে সংস্কার করেছিলেন। তারপরে কিন্তু পরিমার্জিত করেছিলেন দৃঢ়বল। তাহলে বুঝতেই পারছো অনেকজনের ভূমিকা আছে, কিন্তু চরক সংহিতা চরকের নামে প্রচারিত হয়। চরক সংহিতা কার? এরকম প্রশ্ন আসলে মেন উত্তরটা হবে চরকের। কিন্তু প্রথম মানে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ ক্ষেত্রে চরকের উপর যার বিশেষ ভূমিকা ছিল তার নাম ছিল অগ্নিবেশ। চরকটা একটা সংস্কার করেছিল, তারপরে পরিমার্জিত করেছিল আবার দৃঢ়বল নামে একজন ব্যক্তি। যাই হোক, চরক সংহিতা গ্রন্থের মূল রচয়িতা মনে রেখো, যদি এরকম প্রশ্ন পড়ে অবশ্যই হবে কিন্তু অগ্নিবেশ, মানে মূল মানে প্রথম বা ফার্স্ট। যদি বলে চরক সংহিতা কার, তাহলে চরকের বললে হবে। এবার চরক সংহিতা কটি অধ্যায় আছে? এরকম প্রশ্ন আসলে উত্তর হবে 120টি। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় চিকিৎসা বিজ্ঞান। মনে রেখো, চরক সংহিতা এর একজন টিকাকারের নাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। চরক সংহিতার টিকাকার বলবে চক্রপাণি দত্ত। চরক সংহিতা ভাষ্য কে রচনা করেন? উত্তর হবে চক্রপাণি। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। চরক সংহিতার আলোচ্য বিষয় চিকিৎসা বিজ্ঞান। মনে রেখো, চরক সংহিতার একটা টিকার নাম বলবে চক্রপাণি দত্তের আয়ুর্বেদ দীপিকা। আয়ুর্বেদে বিদ্ধত্রয়ী কারা? চরক, সুশ্রুত, বাগভট্ট। এইগুলো প্রশ্ন উত্তরে চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? আয়ুর্বেদে। এখান থেকে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ভালো করে মনে রেখো। এবারে আলোচনা করছি সুশ্রুত সংহিতা বিষয়ে। সুশ্রুত সংহিতার মূল রচয়িতাকে? উত্তর হবে ধন্বন্তরী। মূল রচয়িতা মানে প্রথম। তাহলে সুশ্রুত সংহিতা কিন্তু সুশ্রুতর নামে প্রচারিত। সুশ্রুত সংহিতায় শল্য প্রক্রিয়া কটি ভাগে বিভক্ত? 8টি ভাগে। সুশ্রুত সংহিতায় কটি অধ্যায় আছে? মনে রাখো, এটা হবে 186টি অধ্যায় রয়েছে। সুশ্রুত সংহিতায় একজন টিকাকারের নাম ডলবন। সুশ্রুত সংহিতা টিকাকারের নাম ডলবনটা কিন্তু খেয়াল রেখো। পরের প্রশ্ন, ধন্বন্তরী শিষ্যকে? উত্তর হবে সুশ্রুত। সুশ্রুত ছিলেন একজন শল্য চিকিৎসক। এই সুশ্রুত সংহিতার মোট 186টি অধ্যায় আছে। এই সুশ্রুত সংহিতা পুরোটা দুটো ভাগে ভাগ, একটি পূর্বতন্ত্র আর একটি উত্তরতন্ত্র। পূর্বতন্ত্রে রয়েছে 120টি অধ্যায়, উত্তরতন্ত্রে রয়েছে 66টি অধ্যায়। এবার প্রশ্ন আসতে পারে সুশ্রুত সংহিতায় যে দুজন টিকাকারের নাম পড়তে পারে। একজন বলেছিলাম ডলবন, আরেকজনের তাদের নামটা মনে রেখো শ্রী মাধব। প্রশ্ন পড়তে পারে এইরকম প্রশ্ন আসতে পারে, শল্য চিকিৎসা পদ্ধতি প্রবর্তককে? উত্তর হবে ধন্বন্তরী। এই হচ্ছে আজ আলোচনার বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে আশা করি সবাই লাইক আর কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমি শেষ বলে দিচ্ছি, বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রীরা, অবশ্যই এখান থেকে তোমরা যে কোনো ইয়ারে যে কোনো বছরে কমন পাবেই। মানে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব আলোচনা হয়েছে, এর বাইরে প্রশ্ন হয় না।